ক্ষমতা ছাড়ার 7 দিন আগে যে কাজগুলো করেছে, আন্তর্জাতিকভাবে যে যে সাইনগুলো করেছে, এগ্রিমেন্ট গুলো, যে গোপন এগ্রিমেন্ট গুলো করেছে, এই সমস্ত কিছু যদি আপনি সামনে আনেন, তাহলে এই 18 মাস সে জাস্ট রাষ্ট্রদ্রোহিতা করে ক্ষমতা দখল করেছে। রাষ্ট্রদ্রোহিতার জন্য ডক্টর ইউনূসের যে কোনো সময় বিচার হবে বাংলাদেশে। বাংলাদেশ যখন গণতান্ত্রিক পন্থায় ফিরে আসবে, বাংলাদেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এটা খুবই স্বাভাবিক যে এই রাষ্ট্রদ্রোহিতার কারণে রাষ্ট্র ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে দখল করার জন্য তার যেরকম রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, বিচার হবে, সেই সাথে তার পরের যে অ্যাট্রোসিটি গুলো, 3,442 জন পুলিশ অফিসার, এটা হলো পরিকল্পিতভাবে হত্যা। এবং আজ আমি যখন স্টেট ডিপার্টমেন্টে এই পরিসংখ্যানটা, এই শব্দটা, এই নাম্বারটা তুলে প্রশ্ন করি, সেখানে অনেকে এবং আমাকে বলেছিলেন এটা আপনি পেলেন কোথায়। তা আমি তো আমার উৎস বলে দিতে বাধ্য নই, কিন্তু তারপরেও এটা এখন প্রতিষ্ঠিত, এবং সেই প্রতিষ্ঠিত ভেরিফাইড এই জন্য বলছি, যারা পুলিশকে হত্যা করেছে তারাই কিন্তু ইউটিউব এবং সামাজিক অন্যান্য মাধ্যমে তারা নিজেরা স্বীকার করেছে। যেখানে নিজেরা স্বীকার করে এবং এখনো পর্যন্ত, বা এখন আর সময় নেই, আইন শাস্ত্রের কারণে, আইনের থিওরি অনুসারেই তাদের আর এখন যদি ও বলে যে আমি ইউনূসের প্রেসারে, আমি আসিফ নজরুলের প্রেসারে, আমি ওয়াকারের প্রেসারে, আমি আইজিপির প্রেসারে এটা বলেছি, বলেন নাই তো। কারণ আপনি টক শোতে এসে বলেছেন যে এটা পুরানো হয়েছে, এটা হত্যা করা হয়েছে, না করলে এই হতো না, সেই হতো না। অতএব এসবগুলো প্রমাণ যে এটা আপনি দখলদার শব্দটাও ব্যবহার করা যাবে না। আমি এই শব্দগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। একটি বিষয় আমরা আনতে হবে, একটি টার্মিনোলজিতে এটাতে নিয়ে আসতে হবে, যে এরা এই দেশটাকে ডাকাতি করার জন্য দখল করেছিল, এবং তারা ডাকাতি করেছে। ডক্টর ইউনূস যে কাজগুলো অর্থনৈতিকভাবে তার জন্য যে সমৃদ্ধি তৈরি করেছে, যে লাইসেন্স গুলো নিয়েছে, ক্ষমতা ছাড়ার 7 দিন আগে যে কাজগুলো করেছে, আন্তর্জাতিকভাবে যে সাইনগুলো করেছে, এগ্রিমেন্ট গুলো, যে গোপন এগ্রিমেন্ট গুলো করেছে, এই সমস্ত কিছু যদি আপনি সামনে আনেন, তাহলে এই 18 মাস সে জাস্ট রাষ্ট্রদ্রোহিতা করে ক্ষমতা দখল করেছে। সরকার এসেছিল রাষ্ট্রদ্রোহিতার মাধ্যমে, এবং তারা যে কাজটুকু করতে চেয়েছে তাদেরকে আমি অনেকগুলো সেক্টরে এখানে ভাগ করতে পারি। প্রথম সেক্টর হলো যে এই ভিনডিকটিভ মানুষটা, যে মনস্টার, সে শেখ হাসিনার উপর তার প্রতিশোধ নিতে চেষ্টা করেছিল। আমি আরেকটি কথা এখানে সংযুক্ত করতে চাই। এমনকি আমি দস্তগীর জাহাঙ্গীর মনে মনে ভাবতাম, শেখ হাসিনা কেন ডক্টর ইউনূসের বিরোধিতা করেন, এটা আমার মনের কথা ছিল। কিন্তু এখন এটা তো সুস্পষ্ট, শেখ হাসিনা ডক্টর ইউনূসকে আসলে চিনতে পেরেছিলেন, যেসবগুলো আমাদের কাছে তথ্য হয়তো বা ছিল না। উনি যদি ক্ষমতায় না নিতেন, তাহলে আমরা জানতে পারতাম না। অতএব এই যে উনি শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার কারণে বাংলাদেশের যেই রাজনৈতিক শক্তি, আমরা অবশ্যই বলবো 3% হোক 5% মানুষ তো জামাতের পক্ষে সেই 71 সনের থেকেই, ওরা বাড়েনি কিন্তু তাদের সমর্থন। এইবারে নির্বাচনে যেটা দেখছেন সেটা আমরা জানি সেটা কি অবস্থা। সেই 3-5% মানুষের সমর্থন নিয়ে তারপর আমরা বলবো যে পশ্চিমা শব্দটা ব্যবহার না করে বলবো যে বিশ্বের অন্য দেশের সমর্থন নিয়ে তিনি যে ক্ষমতা দখল করলেন, সেই ক্ষমতা দখল করার জন্য থ্যাংক ইউ হিসাবে অনেকগুলো কাজ ওনাকে করতে হলো, যেটা উনি নির্বাচনের ঠিক আগের দিনে ওনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটন ডিসিতে, আমি আর আপনি যেখানে থাকি সেখানে পাঠিয়ে ওনাকে একটা চুক্তি সম্পাদন করতে হলো বাংলাদেশের সরকারের সাথে। অতএব এই সার্বিক কাজগুলি করা হলো বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশ যাতে এই যে উন্নয়নের শিখরে চলে যাচ্ছিল বাংলাদেশ, সেটাকে বন্ধ করে দেয়া, একেবারেই নষ্ট করে দেয়া। এবং বাংলাদেশের বর্তমান যেতে আপনি যে ভিডিও থেকে শুনলাম, আমার তথ্য অনুসারে 23,000 কোটি টাকা এই সরকার ঋণ করে আসলে কি করলেন। অতএব আমাদের এটা কতদিন বহন করতে হবে? এই সরকার যেখানে অসাংবিধানিক, সেখানে তার কোনো ধরনের লেজিটিমেসি হয়নি কোনো ধরনের কাজ করার এই দেশে, এমনকি নির্বাচন সহ।
অতএব আমরা 18 মাসে যে বিষয়টুকু দেখলাম, এই অসাংবিধানিক সরকার যে কাজগুলো করেছেন, উনি প্রথমেই টুটি চেপে ধরলেন আমাদের সাংবাদিকদের, আমাদের সমস্ত সিনিয়র সাংবাদিকদেরকে হত্যা মামলায় জেলে পুরে রাখলেন, এবং আজকে এই মুহূর্ত পর্যন্ত তারা জেলে। অথচ ইউনুসকে আমি আরেকটা নামে ডাকি, সেটা ওনার একটা নিকনেম আমি তৈরি করে দিয়েছি, সেটা ওনার সাথে যায়, এবং এটাই আমি আশা করি ভবিষ্যতের মানুষ ডাকবে, মনস্টার ইউনুস। এই মনস্টার, সে বাংলাদেশের এমন কোন ইনস্টিটিউট নাই, ইনক্লুডিং 21-এর বইমেলা, মানে সর্বাঙ্গে ঘা, আমি কোন কথাটা বলবো, অতএব সমস্ত ইনস্টিটিউট সে ধ্বংস করলো, এবং সে ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকা আনিস আহমেদের অনুষ্ঠানে বা ইন্টারভিউয়ে সে বলল রিসেট বাটন, এবং তাচ্ছিল্য ভাবে বলল যে পুরাতন সব মুছে যাবে। তার অর্থ হলো যে বাংলাদেশকে সে পশ্চিম পাকিস্তানের অংশ হিসাবে ফিরিয়ে নিতে চায়। আপনি নিজেই তুলে ধরেছেন যে বাংলাদেশে এটা কখনোই সম্ভব নয়। সাময়িকভাবে তারা রাষ্ট্রযন্ত্রের সমস্ত কিছু ব্যবহার করে, আমি বিষয়টা অন্যভাবে শুরু করি, সেটা হলো যে জুলাই বা অগস্ট মাসের যে তথাকথিত সো-কল্ড আন্দোলন, এটা কোনো গণ আন্দোলন নয়, এটা কোনো আন্দোলন নয়, শব্দটাই হবে না আন্দোলন, এটা হলো একটি ষড়যন্ত্র রাষ্ট্র ক্ষমতা দখল করার। অতএব এখানে বিশ্লেষণটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যে ষড়যন্ত্র করা হয় তাকে আমরা বলি রাজনীতি বা পলিটিক্স। এবং সেই পলিটিক্যাল পার্টিগুলো যখন আগে থেকেই ডিক্লেয়ার করে তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো, এবং সেই জন্য তারা ষড়যন্ত্রে অংশ নেয়, সে আমি বলছি পজিটিভ অর্থে, আমি আমার সমস্ত দর্শক শ্রোতাদের জানিয়ে রেখে, আমি অন্য শব্দ ব্যবহার না করে এটা কি ব্যবহার করছি, এই টার্মটা কি, সেটা লিগ্যাল। কারণ আমরা ক্ষমতায় গিয়ে এই দেখুন ম্যানিফেস্টো, আমরা এই কাজ করব দেশের জন্য, অতএব আমরা সমস্ত কিছু এই সরকারের বিরুদ্ধে করছি, যে এই সরকারের সমালোচনা করছি, আমরা জানা এই কাজ করছি, অজানা এই কাজ করছি, যাতে আমরা ক্ষমতায় যেতে পারি। কিন্তু জুন জুলাই মাসে যেটা করা হলো, এটা হলো সম্পূর্ণ ষড়যন্ত্র, এইটা নেগেটিভ অর্থে। এই ষড়যন্ত্রটা যখন রাষ্ট্রের বিরুদ্ধে করা হলো, অতএব এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে। এটা নিয়ে আইনশাস্ত্রে কোথাও আর কোন ধরনের ক্ল্যারিফিকেশনের প্রয়োজন নেই, এটা ক্লিয়ার, এটা এমন স্বচ্ছ। আমি একটি রাজনৈতিক দল নই, আমি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছি ব্যাকডোর দিয়ে। এমনকি রাজনৈতিক দলগুলো যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করে, সেটাও রাষ্ট্রদ্রোহিতা। উদাহরণস্বরূপ বলি, কোরিয়ান প্রেসিডেন্ট, উনি 6 ঘন্টার জন্য, যদিও উনি প্রেসিডেন্ট, ওনার সর্বক্ষমতা ওনার হাতে, 6 ঘন্টার জন্য উনি মার্শাল ল জারি করেছেন। তার কিন্তু তাকে এই গত কয়েকদিন আগে তাকে বোধহয় মৃত্যুদণ্ড বয়সের কারণে না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। সে 6 ঘন্টার ভিতরে মার্শাল ল উইথড্র করে, এমনকি সে তাদের সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন যে আমি ভুল করেছি, তাতেও তাকে ক্ষমা করা হয়নি। অতএব এই যে রাষ্ট্র ক্ষমতা দখল করে একটি, আমরা এখন পরাশক্তিগুলোর কাছে না যাই, আমরা থাকি ইউনুসের কাছে। সে ইউনুস রাজনৈতিক কোন ধরনের সংযুক্তি নেই, জনগণের কাছে সংযুক্তি নেই। সে নিজে তার যে কয়েকজন কমপ্লিসিট বলবো বা ক্রাইম পার্টনার বলবো, এবং সে কত বড় নিজে একটা ক্রাইম করলো যে এই ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে বের করে এনে তাকে সে নিজ মুখে বলল যে এরা হলো আমার নিয়োগকর্তা। মানে দেশটির এক প্রধান, এক্সিকিউটিভ প্রধান, সে বলছে যে এরা হলো আমার নিয়োগকর্তা। এরা কারা? তাদের রাজনৈতিক ইতিহাস কি? তাদের লেজিটিমেসি কি? তাদের ডিক্লারেশন কোথায়? তাদের ম্যানিফেস্টো কোথায়? কিছুই না। অতএব এটা বলার কারণটা হলো যে এটা ছিল রাষ্ট্রদ্রোহিতা। বাংলাদেশে এই মুহূর্তে যে ইনফরমেশন গুলো ভেসে উঠছে, লাশ যেরকম আপনি নদীতে ফেলে দিতে পারেন, সে ভেসে উঠবেই। এই তথ্যগুলো ভেসে উঠছে বলেই আমিও জানি। আপনি আজকে 2-3 দিন ধরে এইসব কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের সময় সরকারের ঋণ ছিল 2000 কোটি টাকা। আমাদের এই অসাংবিধানিক সরকার যেদিন চলে গেলেন, সেদিন তাদের
আমি শুধু বড় নাম্বারগুলো বলছি, 23,000 কোটি টাকা ঋণ রেখে গেলেন। 2 মাইনাস 23 বা 23 মাইনাস 2 হলো 21,000 কোটি টাকা। এই টাকাগুলো দিয়ে আপনি বলছেন যে বাংলাদেশে, আপনি বলছেন, আমি বলছি, সকলে বলছি, আমরা সকলে জানি, এবং আমাদের যারা শুনছেন তাদের কাছেও আমি প্রশ্ন রেখে যাই, যদি আমাদের কথা সত্য না হয় আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বাংলাদেশে গত 18 মাসে এই 21,000 কোটি টাকা সরকার ঋণ করে কি করেছেন, কোন উন্নয়ন করেছেন, কয়টি ব্রিজ করেছেন, গাজী টায়ার পুড়িয়ে দিলেন কেন, এবং সেটা কি সরকার ভর্তুকি দিয়ে আবার তাদের চাকরি ফিরিয়ে দিয়েছেন, প্রোডাকশনে গিয়েছেন? আপনি যেই উদাহরণ দিলেন বেক্সিমকোর, সেখানে বেক্সিমকোর যে মালিকের কথা উল্লেখ করলেন, তিনি কিন্তু জেলে যাওয়ার আগে বা জেলখানা থেকে, আমি একটা নিউজে দেখলাম, উনি পাঠিয়েছিলেন আবেদন যে আমাকে মুক্ত করে দাও, না হলে এত হাজার মানুষ চাকরিহীন হবে, এটা বাংলাদেশের অর্থনৈতিক বড় আঘাত করবে। আইন চলবে, আইনের গতিতে, আমি যদি কোনো অপরাধী হয়ে থাকি অবশ্যই আমার বিচার হবে। কিন্তু ডক্টর ইউনূস, যেটা আমরা আগের কথাই ফিরে যেতে হয়, আমাকে অর্থনীতির কথা বলতে গেলেও আমি আগের কথায় ফিরে যেতে হয়, সেটা হলো যে আসলে তো দেশের উন্নয়ন, বাংলাদেশকে অন্য ধাপে নিয়ে যাওয়া, আমি একটা ধাপ পর্যন্ত তো পৌঁছে গেলাম। শেখ হাসিনার সরকারের আপনারা সমালোচনা করবেন, শেখ হাসিনার সরকার অবশ্যই যে সমস্ত দিক কে উনি ভালো ছিলেন, সেটা আপনারা যারা বিরোধিতা করবেন তাদের চোখে ধরা পড়বে, এটাই স্বাভাবিক। আমরা যারা শেখ হাসিনা সরকারের সমর্থক তারাও সমালোচনা করেছি, আপনারা আমাদের ফেসবুকে গিয়ে দেখতে পারেন গত 16 বছর ধরে আমরা সরকারের কি ধরনের সমালোচনা করেছি। কিন্তু যে সরকার আপনি নিলেন, সেখানে উন্নয়ন বা শেখ হাসিনার উন্নয়নের পরবর্তী ধাপে আপনাকে পৌঁছার জন্য যদি ঋণ করতে হয়ে থাকে, তাহলে সেই কাজগুলো কি করলেন, কোথায় কি করলেন? আমরা দৃশ্যমান তো কোথাও কোনো কিছু দেখছি না, বন্ধ করে দেয়া ছাড়া। প্রতিটি প্রতিষ্ঠান যেখানে তারা মনে করলো যে এই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, তারা পুড়িয়ে দিল এবং বলল যে ফ্যাসিস্টের দূষর। আপনি আগুন সন্ত্রাস তো ফ্যাসিস্টের দূষর হিসাবে আপনি আইনগত ভিত্তি দিতে পারেন না। অতএব বাংলাদেশের অর্থনৈতিক যে দুরবস্থায় তৈরি করা হয়েছে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে, সেখানে কি বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর, যেটার সাথে আপনি যুক্ত ছিলেন, সেই সেক্টরটাকে কি অনেকটা আমাদের দেশ থেকে যাতে অন্য দেশে চলে যায় বা অন্য কোন দেশের পক্ষে কি উনি কাজ করলেন? না হলে টায়ারের মতন একটা জিনিস যেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম প্রায়, যেটা বাংলাদেশের টায়ার বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, সেই টায়ার কারখানাকে পুড়িয়ে দিতে হবে কেন? পুড়িয়ে দেওয়ার পর 18 মাসে সেটার জন্য এই সরকার কোনো ব্যবস্থাই নিল না কেন? সেই সাথে আপনার উদাহরণটার মধ্যেই থাকতে চাই, কারণ এত হাজার মানুষের যে চাকরির ব্যবস্থা, সেটা সরকার তো সেখানে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করা উচিত, যদি সেই সরকার মানুষের জন্য কাজ করে। আর একজন সংবাদকর্মী, উনি ব্যবহার করেন কলম, উনি কি করে একজন মানুষ হত্যাকারী হবেন? আমি বলছি না যে কোনো সাংবাদিকরাই মানুষ হত্যার সাথে যুক্ত নয়, কিন্তু যে সকল সাংবাদিকদেরকে ডক্টর ইউনূস এবং এই ইউনূসের সাথে নজরুল গংরা এবং আমার কাছে প্রমাণ রয়েছে যে তারা কিভাবে নির্দেশ দিয়েছে তাদেরকে কোনোদিনও যাতে বাংলাদেশে কোনো বেল দেওয়া না হয়, এখনো পর্যন্ত তারা জেলে। আমি তাদের নিঃশর্ত মুক্তি কামনা করছি এই মুহূর্তে, এক মুহূর্ত যাতে দেরি করা না হয়। সেই সাথে অন্যান্য রাজনৈতিক সমাজকর্মী যারা বিনা বিচারে জেলে আছেন, তাদেরকে যেন এখনই মুক্তি দেওয়া হয়। আর বিশ্বব্যাপী যে আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম জামাতকে প্রতিহত করা গেল আপাতত, কিন্তু জামাত যে শক্তিশালী ভাবে যেই সংসদে যেই আসনগুলো দখল করে আছে, সেখান থেকেও আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, যে আমাদের নতুন করে নির্বাচনের কথা। সেই সাথে আমি যুক্ত করতে চাই যে বিশ্বব্যাপী এই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন এবং এখনো আছেন, আপনাদেরকে সহ, আমাদের থেমে গেলে চলবে না। আমাদের যে কাজগুলো আমরা ডেন হাগে করেছিলাম, আমরা জাতিসংঘে করেছিলাম, আমরা ভিয়েনাতে করেছিলাম, সেই কাজগুলো এখন ঢাকাতে সুপ্রিম কোর্টে করতে হবে। আপনারা এগিয়ে আসুন আইনজীবীরা,
আপনাদেরকে সামনে আসতে হবে, আপনাদের এই সকলের নামে মামলা দায়ের করতে হবে এবং এখনই সময়, কারণ তারা বাংলাদেশকে হত্যা করে গিয়েছে।